মাই ডিয়ার স্টুডেন্ট, পঞ্চম অধ্যায়ে অর্থাৎ নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে যে 5টি দোষের উল্লেখ রয়েছে আলোচ্য বিষয়ের মধ্যে, সেই দোষগুলোর মধ্যে আজকে হলো অবৈধ পক্ষদোষ, অর্থাৎ এই অধ্যায়ের সর্বশ্রেষ্ঠ দোষটি। এই দোষগুলো জানা আমাদের পক্ষে ভীষণ 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 জরুরি। তার কারণ এই দোষগুলো যদি আমরা জানি, তা একদিকে যেমন আমরা টিকা লিখতে পারবো, ঠিক তেমনিভাবে যে বৈধতা বিচার আসে এই অধ্যায় থেকে সেটা আমরা করতে পারবো। আমরা একবার একটু প্রশ্নের প্যাটার্নটা জেনে নিই। দেখবে তোমরা যে পার্ট এর সি দাগে, অর্থাৎ 1-এর সি দাগে যে বৈধতা বিচার আসবে, সেই বৈধতা বিচারে দুটো থাকবে, দুটো যুক্তি দিয়ে তার বৈধতা বিচার করতে বলবে, আর তার অথবায় থাকবে টিকা। তোমরা যদি এই 5টি দোষ শেখো তাহলে কি হবে, তোমরা টিকা আসলে যেমন লিখতে পারবে, ঠিক তেমনিভাবে টিকার অথবায় যে বৈধতা বিচার আসবে সেইটাও তোমরা করতে পারবে। তাহলে বুঝতেই পারছো যে এই দোষগুলো নির্ণয় কত জরুরি। আর তাছাড়াও আমি তোমাদের জন্য এর পরবর্তী ক্লাসটিতে কি করব, একটি ছক করে দেব বা একটা প্রোফর্মা করে দেব, যার মাধ্যমে তোমরা যে কোনো একটি দোষ মুখস্থ করলেই যে কোনো দোষ যাতে তোমরা লিখতে পারো তার একটা স্ট্রাকচার তোমাদেরকে আমি দিয়ে দেবো নেক্সট ক্লাসটিতে। সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব যে অন্যান্য যে দোষগুলো রয়েছে, বা অন্যান্য যে দোষগুলো বলতে এখানে চারিপদ গঠিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, সাধ্য দোষ, পক্ষদোষ এবং অবৈধ পক্ষদোষ, সাধ্য দোষ, হেতু দোষ, চারিপদ গঠিত দোষ, এই দোষগুলোর যেটাই আসুক না কেন তোমরা যাতে তার বৈধতা বিচার নির্ণয় করতে পারো তার জন্য একটি ছকও আলোচনা করব। যাই হোক, আমরা দেখে নিই আজকের এই দোষটি যদি তোমাদের টিকা আসে কিভাবে লিখবে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। এটি এসেছিল 2019, 2013 আর এসেছিল 2009 সালে। এবার আমরা দেখব এই দোষটা কিভাবে লিখতে হয়। আমরা শিখেছি যে অবৈধ পক্ষদোষ আসলে প্রথমেই আমরা লিখব অবৈধ পক্ষদোষের সংজ্ঞাটি, বা অবৈধ পক্ষদোষ কখন ঘটে, কিভাবে ঘটে, সেই সম্পর্কে আমরা লিখব। এটাও আমরা এখানে দেখে নেব যে আমি যদি অবৈধ সাধ্য দোষটা মুখস্থ করি তাহলেই দেখো এই যে ভূমিকাটুক বা পক্ষদোষ, এইটুক তোমরা অটোমেটিক পারবে শুধু একটি মাত্র শব্দ চেঞ্জ করে। দেখো সবই সেম রয়েছে, আগে যা ছিল, যে শব্দটি চেঞ্জ হয়েছে সেটি আমি এখানে অন্য কালি দিয়ে এখানে আইডেন্টিফাই করে দিয়েছি। কি লিখেছিলাম আমরা আগের ক্ষেত্রে, দেখো এই ক্ষেত্রে তাই লিখেছি, একবার একটু দেখে নাও তো। আমরা লিখেছিলাম যে নিরপেক্ষ ন্যায়ের 4র্থ নিয়ম অনুসারে যে পদ আশ্রয় বাক্যে, এখানে ব্যাপক আছে, ব্যাপ্য হবে, আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়ম লঙ্ঘন করলে যে 2 প্রকার দোষ ঘটে তার মধ্যে একটি হলো অবৈধ পক্ষদোষ। আগের ক্লাসটিতে কিন্তু এখানে লেখা ছিল অবৈধ সাধ্য দোষ, তাহলে শুধু একটি শব্দ এখানে চেঞ্জ করলাম। এরপরে তোমরা যদি পারো তবে এইটুক দেবে, যেটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। কি লিখেছি এখানে, যে পক্ষপদ অবধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলেই অবৈধ পক্ষদোষ ঘটে। এটা আমাদের ফার্স্টে ভূমিকাতে এটা আমাকে দিতে হবে। তাহলে প্রথমেই অবৈধ পক্ষদোষ কখন ঘটে সেটা আমরা লিখব একদম শুরুতে। লেখার পর তারপরে আমরা উদাহরণ দেব। এবার সে উদাহরণটাও দেখবে তোমাদের সে অতি পরিচিত উদাহরণ। আমি শুধু কিছু শব্দ ঘুরিয়ে দিয়েছি, এই ঘোরানোটা তোমরা তৈরি করবে যে অবৈধ সাধ্যদোষ হলে কিভাবে কোন পদ ব্যাপ্য হয়, কোন পদ অব্যাপ্য হয়, সেটা তোমরা যেটা জেনেছো তার উপরে ভিত্তি করেই কিন্তু এই দোষটাকে তোমাদেরকে তৈরি করতে হবে বা উদাহরণটা তৈরি করতে হবে। দেখো এখানে আমি সেদিকে লক্ষ্য রেখে এটাকে একটু ঘুরিয়ে বা সাজিয়ে লিখেছি। কি লিখেছি, সকল মানুষ হয় মননশীল জীব এবং সকল মানুষ হয় রাম এবং রাম হয় মননশীল জীব। এই উদাহরণটা দেখবে আগের উদাহরণের থেকে একটু আলাদা। কোন বাক্যটি আলাদা, সকল মানুষ হয় রাম। আগেরটাতে ছিল দেখবে
রাম হয় মানুষ, আর এটাতে লিখেছি সকল মানুষ হয় রাম। কেননা ওই দোষ তৈরি করতে গেলে তোমাদের এটা করতে হয়েছে। আর ওই দোষ তোমরা কিভাবে তৈরি করতে হবে সেটা তোমরা যখনই শিখে যাবে তখন কিন্তু তোমরা এই উদাহরণটা নিজেরাই তৈরি করতে পারবে। এখন এবার দোষটার উদাহরণটা দেওয়ার পর সেইটাকে আমি এখানে সাজিয়েছি তর্কবিদ্যাসম্মত রূপ করে। আর কি লিখতে হবে আমাকে, তোমরা এখানে আরও 3টে কথা লিখে নেবে। প্রধান আশ্রয় বাক্য প্রথম লাইনে, তারপরে লিখবে অপ্রধান আশ্রয় বাক্য, তারপরে লিখবে সিদ্ধান্ত বাক্য। এই 3টে লাইন লিখবে। লেখার পর দেখবে সিদ্ধান্ত বাক্যে কোন লাইনটি বসবে। আমরা জানি সিদ্ধান্ত নির্দেশক একটি শব্দ রয়েছে, সেই সিদ্ধান্ত নির্দেশক শব্দের পরে যে বাক্যটি রয়েছে সেটা সিদ্ধান্তে বসবে। সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি এক্ষেত্রে? সুতরাং। তাহলে সুতরাংয়ের যে পরের বাক্য সেই বাক্যটি আমরা এখানে সিদ্ধান্তের জায়গায় বসাবো। সুতরাংয়ের পরের বাক্য কোনটি আছে? রাম নয় মরণশীল জীব। এই রাম নয় মরণশীল জীব এই বাক্যটি হবে সিদ্ধান্ত বাক্য। আমি লিখলাম এখানে রাম নয় মরণশীল জীব। এবার আমরা দেখব এই বাক্যটির উদ্দেশ্যের স্থানে যে পদটি রয়েছে সেই পদটি কিন্তু অবশ্যই অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে। তাহলে উদ্দেশ্য স্থানে কোন পদ রয়েছে? রাম। এবার আমরা দেখব আর কোন বাক্যে রাম রয়েছে। দেখো ঠিক এই বাক্যটিতে রয়েছে সকল মানুষ হয় রাম। আমরা এখানে লিখলাম সকল মানুষ হয় রাম। এই দুটো বাক্য লেখার পর যে বাক্যটি বাকি থাকলো সেটা আমি এখানে লিখে দেব এই প্রধান আশ্রয় বাক্যের পাশে। লেখার পর এই পোর্শনটা কমপ্লিট করার পর আমাকে কিন্তু সংস্থান তৈরি করতে হবে। আর সংস্থান তৈরি করতে হলে আমি প্রথমে কোন পদ চয়ন করব? হেতুপদ চয়ন। তোমরা শিখেছো আগের ক্লাসগুলোতে। আগে এখানে হেতুপদ মানুষ। কেন এই পদটি দেখো প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে কমন আছে বা সাধারণভাবে আছে। এক্ষেত্রে হয় কিন্তু পদ নয়। তাহলে আমি প্রথমে কি করলাম? মানুষ পদটিকে জয়েন করলাম। জয়েন করার পর এই প্রধান আশ্রয় বাক্যের যে হেতুপদ তার সঙ্গে সাধ্যপদকে জয়েন করলাম। তারপরে অপ্রধান আশ্রয় বাক্যের যে হেতুপদ তার সঙ্গে পক্ষপদকে জয়েন করলাম। এই দুটো পদকে জয়েন করার পর আমি সিদ্ধান্ত বাক্যের সাধ্য আর পদকে জয়েন করলাম। এবার জয়েন করার পর দেখো এই ছবিটি আসবে। তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে এইটা এই লেখার মধ্যে এটা করবে না। যদিও করো তাহলে কাঠ পেন্সিল দিয়ে করবে, পরে মুছে দেবে। মুছে দিয়ে এইটা দেখে নিচের এই ছবিটা করবে। তাহলে এবার আমি এটা দেখে এই ছবিটি করলাম। এইটা করার পরে আমি বুঝতে পারছি যে এটা কোন সংস্থান হলো। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম এখান থেকে কোন সংস্থানের ছবি এটা। হ্যাঁ, এটা হলো তৃতীয় সংস্থানের ছবি। আর এর বচনগুলো কি রয়েছে? এ এ ই। আর এইগুলো কি হবে? এটা হবে মূর্তি। এবার আমরা লিখে দেব দোষ। দোষ দিয়ে কোন দোষ? এটা অবৈধ পক্ষ দোষ। আমরা লিখে দেব অবৈধ পক্ষ দোষ। তারপর সংস্থান। এবার এটা কোন সংস্থান সেটাও তোমরা এই ছবি থেকে বুঝতে পারবে, যেটা হলো তৃতীয় সংস্থান, সেটা লিখে দেবে। নেক্সট মূর্তি। কোন কোন বচন রয়েছে? এ এ ই। সেই বচনগুলো লিখে দেবে, তাহলে তোমাদের তৈরি হবে মূর্তি। তাহলে আমরা এখানে পেলাম দোষ, সংস্থান, মূর্তি। এরপরে আমাদের কাজ হলো বিচার নিয়ে, অর্থাৎ আমরা এটার বিচার করব। বিচার করতে গেলে আমাকে প্রথমেই লিখতে হবে, সমস্ত ক্ষেত্রে যেটা লিখতে হয়, যে উপরিক্ত নিরপেক্ষ ন্যায়ানুমানটি অবৈধ এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট। সাধ্যদোষ হলে সাধ্যদোষে দুষ্ট, হেতুদোষ হলে হেতুদোষে দুষ্ট, চারিপদ গঠিত দোষ হলে চারিপদ গঠিত দোষে দুষ্ট। তাহলে দেখো তো এই লাইনটি কিন্তু সমস্ত ক্ষেত্রে কমন। সব ক্ষেত্রে আমরা লিখব উপরিক্ত নিরপেক্ষ ন্যায়ানুমানটি অবৈধ এবং অবৈধ যে দোষ হবে সেই দোষে দুষ্ট। ব্যাস। তারপরের লাইনটাও কিন্তু কমন, কেননা এক্ষেত্রে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসারে। এবার এই যে নিয়ম, সেই নিয়মটা, এই নিয়ম অনুসারে এবার সেই নিয়মটা লিখে দেবে এখানে। এখানে এটা কোন নিয়ম লঙ্ঘন করেছে? চতুর্থ নিয়ম। সেই চতুর্থ নিয়মটা লিখে দিলাম। দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে দ্বিতীয় নিয়ম লিখব, তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে তৃতীয় নিয়ম লিখব। দেখো তো আমরা এখানে লিখে দেব। আর যদি না পারি তাহলে এক কথায় লিখে দেব এক্ষেত্রে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। আর যদি পারি তাহলে এক্ষেত্রে এই যে নিয়মটা লিখে দিয়েছি এইভাবে নিয়মটা লিখে দেবে। কি লিখেছি? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটা নিরপেক্ষ ন্যায়ের নিয়ম। কোন নিয়ম? চতুর্থ নিয়ম। ব্যাস। তোমরা যদি পারো এটা আরও এখানে পরিষ্কার করে বলে দেবে, কেননা নিরপেক্ষ ন্যায়ের
চতুর্থ নিয়ম অনুসারে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্ততে ব্যাপ্য হতে পারবে না। এবার আমরা একটু উল্লেখ করে দেব যে এক্ষেত্রে কি হয়েছে না, এক্ষেত্রে কিন্তু পক্ষপদ রাম অপধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি। দেখো, পক্ষপদ রাম অপধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি। সরি, এখানে রাম হবে না, এখানে পক্ষপদ হবে। হ্যাঁ, ঠিক আছে, পক্ষপদ রাম, ঠিক আছে। এক্ষেত্রে পক্ষপদ রাম অপধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি। কেন না, এ বচনের বিধেয় স্থানে রয়েছে, তাই ব্যাপ্য হয়নি। কিন্তু সিদ্ধান্তে সে দেখো তো রামপদটা কি হয়েছে, ব্যাপ্য হয়েছে। কেন ব্যাপ্য হয়েছে না, এটা ই বচনের উদ্দেশ্য স্থানে রয়েছে, আর আমরা জানি এ বচনের উভয় পদই ব্যাপ্য। সেটা দেখো এখানে লেখা হয়েছে যে অথচ রাম পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, কেননা ই বচনের কি হয়, উভয় পদই ব্যাপ্য। তাহলে আমাদের নিয়ম কি ছিল, নিয়মে বলা ছিল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ এই পদটি এখানে ব্যাপ্য না হলে এখানে ব্যাপ্য হতে পারবে না। অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই পদটি ব্যাপ্য না হলেও এখানে এসে কি হয়ে গেছে, এই পদটি ব্যাপ্য হয়ে গেছে। আর ব্যাপ্য হওয়ার ফলে আমাদের যে নিয়ম সেই নিয়মটি লঙ্ঘন করেছে। এর ফলে কি হয়েছে, ন্যায়ের নিয়মটি লঙ্ঘন করেছে। তাই এক্ষেত্রে উপরিক্ত দোষ ঘটেছে। আমরা এটুক লিখলাম হচ্ছে দোষের ব্যাখ্যা হলো। এরপরে আমাকে কিসের ব্যাখ্যা দিতে হবে, এরপরে আমি দেব হচ্ছে সংস্থানের ব্যাখ্যা। সংস্থানের ব্যাখ্যাতে কি বলবো, যে ক্ষেত্রে হেতুপদটা দেখো কোন স্থানে রয়েছে, প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে আর অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে। তাহলে হেতু পদের অবস্থান অনুযায়ী এটা কোন সংস্থানের অন্তর্ভুক্ত হয়েছে, প্রথম সংস্থান। আমি এখানে লিখে দেব যে ক্ষেত্রে হেতু পদের অবস্থান অনুযায়ী ন্যায়টি তৃতীয় সংস্থানের অন্তর্ভুক্ত হয়েছে। আর একটা জিনিস আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে মূর্তি কি, মূর্তিতে আমরা বলবো যে এক্ষেত্রে ন্যায়ের বচনগুলোর গুণ ও পরিমাণ অনুসারে মূর্তি হয়েছে এক্ষেত্রে ই ই ই। তাহলে আমাকে কতগুলো বিষয় কিন্তু এক্ষেত্রে খেয়াল করতে হবে, যে প্রথমে অবশ্যই দোষের ব্যাখ্যা দেব, তারপরে সংস্থানের ব্যাখ্যা দেব, তারপরে মূর্তির ব্যাখ্যা দেব। আমি যদি এই 3টা পয়েন্ট দিতে পারি তাহলে এই 3টা পয়েন্টের জন্য এর জন্য নির্ধারিত নাম্বার রয়েছে 2। আর এখানে যেগুলো তুমি উল্লেখ করছো এর জন্য রয়েছে 1 মার্কস। আর এই যে তুমি যদি এটাকে সাজিয়ে এটা করতে পারো তাহলে অর্থাৎ উপর থেকে এই পর্যন্ত এর জন্য নাম্বার রয়েছে হলো 1 মার্ক। এই হলো টোটাল 4 মার্ক। তুমি যদি এভাবে লিখতে পারো তাহলে একদম তুমি 4-এ কিন্তু 4ই পাবে। অথচ দেখা যায় যেটা হয়, অনেকে এই শুধু দোষের ব্যাখ্যাটি দেয়, তারা সংস্থানের ব্যাখ্যাও দেয় না, মূর্তির ব্যাখ্যাও দেয় না। তাহলে কি হয়, সেক্ষেত্রে তোমার যে বিচারটি সেই বিচারটা কিন্তু সম্পূর্ণ হলো না। আবার দেখা যায় যে শুধু এই সাজানোটা সাজিয়ে রেখে কখনো এই সংস্থানের এই নির্ণয়টি করে না, এরকমও দেখা যায়। তাতেও কোনো এক্সামিনার সেক্ষেত্রে তাকে সম্পূর্ণ মার্কস দেন না, তার জন্য নাম্বার কমে যায়। তাই আমাদেরকে জানতে হবে যে কোন কোন পোর্শনের জন্য কিভাবে নাম্বার রয়েছে, সেটা জেনে আমাকে সেই অংশগুলো যদি আমি উল্লেখ করতে পারি তবেই কিন্তু আমি ফুল মার্কস পাবো। আর বিচারের ক্ষেত্রে ঠিক একই রকম, যখন আমি বৈধতা বিচার করব এর অথবার যে প্রশ্নটা, সেক্ষেত্রে শুধু দেখব আমি একদম এই উপরের এই পোর্শনটা শুধু বাদ থাকবে, আমার এই পোর্শনটা দেওয়া থাকবে। আমাকে কি করতে হবে, এখান থেকে এই বাদ বাকি যে পোর্শনটি রয়েছে এই অংশটা কিন্তু পুরো লিখতে হবে, এইটুক করতে হবে। তাহলে তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে তোমরা একবার একটু দেখে নেবে যে বৈধতা বিচার আসলে আমাদের এইটুক লিখব, আর যদি টিকা আসে তাহলে কিন্তু আমাকে এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। তাই তোমরা অবশ্যই যে 5টি টিকা আমি এই 5 দিনের 5টি ক্লাস আলোচনা করলাম সেটা ভালো করে দেখবে। আর পরবর্তী যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন ভীষণ ইম্পর্ট্যান্ট বলছি না, ওই ক্লাসটিতে আমি যে একটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দেবো, সেই স্ট্রাকচারে তুমি যে কোনো দোষ আসলেই ওটাই লিখে দেবে
ব্যাস একটা স্ট্রাকচার জানলেই তুমি যে কোনো দোষ তুমি লিখে আসতে পারবে। এটা মাথায় রাখবো। আর একটা জিনিস মনে রাখবো, শুধু দোষ লিখে আসতে পারবো না বা টিকা লিখে আসতে পারবো না, যদি বৈধতা বিচার আসতে সেটাও কিন্তু লিখে আসতে পারবো। তাই অবশ্যই পরের ক্লাসটি মিস করবে না, এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ওই ক্লাসগুলো দেখে নেবে। এই নিরপেক্ষ ন্যায়ের কোনো একটি ক্লাস অফ করলে কিন্তু পরের ক্লাসটি বোঝা অসম্ভব। তাই প্রতিটি ক্লাস তোমরা এর নিখুঁতভাবে দেখো, তাহলে চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে বুঝতে পারবে। ওকে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যা চ্যানেলটিতে নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাতে তোমরা প্রতিদিনের যে আপডেট সেই আপডেটগুলো পেতে থাকবে। ওকে, থ্যাংক ইউ।